বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সিকিউরিটি ইস্যু হচ্ছে রোহিঙ্গা ইস্যুটিকে মোকাবেলা করা। কারণ রোহিঙ্গা সমস্যাটিকে আওয়ামী লীগ সরকার যেইভাবে দেখেছে এবং যেইভাবে ট্রিট করেছে সেইটা একটা ভঙ্গুর পররাষ্ট্রনীতির একটা স্পষ্ট প্রতিফলন। কারণ আওয়ামী লীগ সরকার বিগত 16 বছরে নির্বাচনবিহীন যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে তার সাথে মূলত এই দেশের জনগণ, মা মাটি ও মানুষের কোনো সম্পর্ক আসলে ছিল না। পুলিশ এবং প্রশাসন কেন্দ্রিক একটা এক নায়কতান্ত্রিক যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তার খেসারত দিতে হয়েছে আমাদের দুর্বল পররাষ্ট্রনীতি প্রণয়ন করে। আমরা বরাবরই বলি, ফ্রেন্ডশিপ টু ওয়াল ম্যালাইজ টু নান। কোনো একটা শক্তিশালী রাষ্ট্র যারা গ্লোবাল পাওয়ার হইতে চায়, যাদের স্বপ্ন আছে, যারা একটা সিভিলাইজেশন প্রতিষ্ঠা করতে চায়, তাদের কখনোই এই ধরনের নীতি হতে পারে না। কিন্তু সেইটা বড় কথা না, তার চাইতেও বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের যে পররাষ্ট্রনীতির যে ভঙ্গুরতা, সেই জিনিসটা কিভাবে রোহিঙ্গা ইস্যুর মধ্য দিয়ে প্রতিফলিত হইল সেই ব্যাপারটাকে আমরা আজকে এক্সপ্লেইন করব। এবং শেখ হাসিনার যে রোহিঙ্গাদেরকে নিয়ে যে রাজনীতি, মানবতাবাদের রাজনীতি, আসলে আমাদের পররাষ্ট্রনীতিতে এমন হওয়ার কথা ছিল না। রোহিঙ্গারা ঢুকে পড়বে, আপনি গ্রহণ করবেন, গ্রহণ করে পুরো বৈশ্বিক মানবতার নেতা হয়ে যাবেন, এইটা কোনো শক্তিশালী রাষ্ট্র যার স্ট্রং পররাষ্ট্রনীতি আছে, স্ট্রং সিকিউরিটি এজেন্ডা আছে, তার আসলে এটা হতে পারে না, কিন্তু সেটা হয়ে গেছে। তো আজকে কালের পরিক্রমায় এবং সময়ের পরিক্রমায় রোহিঙ্গা ইস্যুটা একটা গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির এজেন্ডা হতে পারে, যে রোহিঙ্গা ইস্যুকে কিভাবে সলভ করতে পারবে। এবং আমি মনে করি যে বর্তমান সরকারের সবচাইতে বড় চ্যালেঞ্জিং এবং একই সাথে সাফল্য বয়ে আনতে পারে এমন একটা এজেন্ডা হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান করা। এবং আমরা যদি একটু রিসেন্ট রাখাইন রাজ্যের যে পলিটিক্যাল ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা দেখার চেষ্টা করি, আমরা দেখব যে বিগত সম্প্রতি মায়ানমারে এনএলডি সরকার, যার নেতৃত্বে ছিল আং সান সুচি, তার পতনের পরে যেই কুটা হয়েছে, সামরিক কুটা হয়েছে, সেই সামরিক কুয়ের মাধ্যমে যে সামরিক জান্তা সরকার ক্ষমতায় এসেছে, তার বিরুদ্ধে কিন্তু গোটা মায়ানমারে সকল ইথনিক কমিউনিটি তারা জেগে উঠেছে, তারা লড়াই করছে প্রত্যেকটা রাজ্যে। তারই অংশ হিসাবে মায়ানমারের আরাকান রাষ্ট্রে রাখাইন যে ইথনিক মাইনরিটি রয়েছে, তারাও কিন্তু একই সাথে লড়াই করছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যু, সেটা হচ্ছে যে এই যে আরাকানের রাখাইন যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী যারা বার্মিজ যে আধিপত্যবাদ, সে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের স্বায়ত্ত শাসন বা আরো বেশি নিজেদের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে কিন্তু অনেকটা সফল হয়েছে। বিকজ আমরা যদি আরাকানের ডেমোগ্রাফি অথবা টাউনশিপটা দেখি, সেখানে মোটা দাগে 17 থেকে 18টা বড় বড় শহর রয়েছে। এবং এই গত মে মাসের আপডেট অনুযায়ী কিংবা জুনের আপডেট অনুযায়ী, সেই 17 কিংবা 18টি টাউনশিপের মধ্যে 10টি কিংবা আংশিকভাবে বললে প্রায় 14টির মতো টাউনশিপ এখন আরাকান আর্মি তাদের হাতে পরিচালিত অথবা তাদের নিয়ন্ত্রিত। যার ফলে এখানকার রাজনৈতিক যে কাঠামোটি, সেই কাঠামোটি কিন্তু পরিবর্তন হয়েছে। এবং সেই কাঠামোকে বাংলাদেশ সরকারকে অবশ্যই কাজে লাগাতে হবে। অন্যথায় যদি রোহিঙ্গা সমস্যার সমাধান, বর্তমানে যেই পরিস্থিতি রাখাইনে সৃষ্টি হয়েছে, সেখানে জান্তা সরকার অথবা সামরিক সরকার একটা দুর্বল অবস্থানে আছে। এবং একই সাথে যে আমাদের আরাকান আর্মি অথবা
রাখাইন যে জনগোষ্ঠীর নেতৃত্বে যে আরাকান আর্মি, তারাও চেষ্টা করছে যে গোটা রাখাইন রাজ্যে তাদের স্পষ্ট আধিপত্য প্রতিষ্ঠা করতে। কিন্তু দি হিউম্যানিটেরিয়ান একটা সাময়িকী, সেখান থেকে আরাকানের যে সামরিক শাখা বা আরাকানের যে রাখাইনদের আরাকান আর্মির যে সামরিক প্রধান, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাদের রোহিঙ্গাদের ব্যাপারে কথা কি। তাদের কথা খুবই ইনায় বিনায় বলা যে রোহিঙ্গারা যদি বাঙালি হয় বা এই রকমের কিছু হয়, তারা যদি সেটেলার হয় এখানে, তাহলে তো তাদেরকে আমরা নিব না, কিন্তু এখানের যারা মুসলিম আছে তাদেরকে আমরা নেওয়ার চেষ্টা করব বা আমরা চেষ্টা করতেছি, বিভিন্ন ধরনের কথা, যেই কথা খুবই অস্পষ্ট। এবং আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে যে যখন পারসিকিউটেড করা হয়েছে, তখন তারা কিন্তু বিভিন্নভাবে জড়িত ছিল বলে আমরা প্রমাণ পেয়েছি। এর কারণ হিসাবে আমরা দেখেছি যে আরাকানের যে রাখাইন জনগোষ্ঠী, তারা ইথনিকভাবে কালচারালি কিছুটা বার্মিজ জনগোষ্ঠী, যারা বার্মিজ বলতে আমরা বোঝাচ্ছি যে আরাকানের যে মূল ক্ষমতাধর শক্তি, যারা প্রায় রাষ্ট্রটির 68% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, তাদের সাথে এই রাখাইন বা মগদের বেশ কিছু কালচারাল এবং ঐতিহাসিক পার্থক্য রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তারা ধর্মীয়ভাবে বুদ্ধিজমকে ফলো করে এবং বুদ্ধিজমের সেই সেক্টকে ফলো করে যেই সেক্টকে ফলো করে বার্মিজ পপুলেশন, যার ফলে তাদের রিলিজিয়াস একটা ইউনিটি আছে যে এইখানে মুসলমানদেরকে এক্সক্লুড করতে হবে। এই রাজনীতিটা আমাদের বিগত সরকার, তারা এই জিনিসটাকে স্বীকৃতি দেয় নাই, যে এখানে আরাকানের রোহিঙ্গাদেরকে যে শুধুমাত্র মুসলিম এই পরিচয়ে পারসিকিউটেড করা হয়েছে, এই জিনিসটার তারা স্বীকৃতি দেয় নাই। এবং স্বীকৃতি না দেওয়ার ফলে রোহিঙ্গারা একেবারেই একা হয়ে পড়েছে। দেখেন, আপনি যদি মায়ানমারের মানচিত্রটা খেয়াল করেন, সেখানে চীন নামে একটা প্রদেশ আছে, রাষ্ট্র না, এটা চীনকে বলছি না, ওখানে একটা প্রদেশের নাম হচ্ছে চীন। সেইখানে যেটাকে আমরা কুকি চীন নামে একটা অ্যালায়েন্স আছে বা তাদেরই একটা শাখা উপশাখা, সেই চীন নামে একটা জনগোষ্ঠী আছে যাদের প্রায় 90% জনগণ হচ্ছে খ্রিস্টান। রিসেন্ট যেই কনসেনসাস, যেখানে রোহিঙ্গাদেরকে বাদ দেওয়া হইল, কিসের ভিত্তিতে বাদ দেওয়া হইল? আপনারা তো চীন যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে তো মায়ানমারের সরকার যে 154টা লিস্ট করেছে যারা ইথনিক মাইনরিটি, সেইখানে চীনকে রেখেছেন যারা খ্রিস্টান মোটা দাগে, তাদেরকে আপনারা বাদ দিতে পারেন নাই, বিকজ তাদের পিছনে একটা শক্তি কাজ করতেছে এবং তারা খুবই ঐক্যবদ্ধভাবে আজকে সুপ্রতিষ্ঠিত। এবং তারা চীন যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন এবং ফেডারেল গভর্নমেন্ট কেমন হবে সবকিছু তারা সাজায় ফেলছে। কিন্তু আজকে রোহিঙ্গাদের পিছনে কেউ না থাকার কারণে বেসিক্যালি তারা একা হয়ে পড়েছে। আমরা যদি একটু ছোট করে রোহিঙ্গাদের ইতিহাসটা বলি, যে কেন রোহিঙ্গাদেরকে অ্যাজ এ মুসলিম তারা পারসিকিউট করেছে, এবং সেইখানে বাংলাদেশের যারাই যত কিছু বলুক, যতই সেকুলার হওয়ার চেষ্টা করুক, এই দেশের 90% মানুষ মুসলমান। সুতরাং আরাকানের রোহিঙ্গাদেরকে কেউ যদি প্রত্যাবর্তন করাইতে পারে মায়ানমারে, সেটা বাংলাদেশকে দায়িত্ব নিয়ে করাইতে হবে এবং সেইটাই হচ্ছে এখন সবচেয়ে উত্তম সময়। কেন রোহিঙ্গাদেরকে সেখানে ফেরত পাঠাইতে হবে? আমরা যদি আরাকানের ইতিহাসকে একটু খেয়াল করি, আমরা দেখব যে এই আরাকান যে প্রদেশটি রয়েছে, সেই প্রদেশে আসলে সর্বপ্রথম এখানে এসেছিলেন উত্তর ভারত থেকে হিন্দুরা, যারা ব্রাহ্মণ্যবাদ চর্চা করতেন। এবং প্রথম শতাব্দী থেকে, খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে দশম শতাব্দী পর্যন্ত ব্রাহ্মণ্যবাদ, হিন্দুত্ববাদের একটা শাখা, ব্রাহ্মণ্যবাদী যে হিন্দু, তারা এখানে রাজ্য পরিচালনা করেছেন এবং তাদের একক আধিপত্য ছিল। সুতরাং আরাকান রাষ্ট্রের যদি কেউ ভূমিপুত্র হয় বা কাউকে যদি বলতে হয়, সেইখানে যে বর্তমান রাখাইন বা মগ যারা আছেন, তারা কিন্তু সেখানকার ভূমিপুত্র নয়, বরং মুসলমানরা আরাকানে এসেছেন
800 শতাব্দীতে কিংবা 850-এর দিকে, কোনো কোনো মতান্তরে বলা হচ্ছে 900 শতাব্দীতে। সুতরাং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন। তাহলে এখানে যে মগরা কবে আসলেন কিংবা বুদ্ধিস্টরা কবে আসলেন, বুদ্ধিস্টরাও ঠিক 800 থেকে 900 শতাব্দীর দিকে এসেছেন এবং মুসলমানরা এসেছেন আরব থেকে। এবং 900 সালের দিকে যখন মঙ্গলরা আক্রমণ করতেছিল উত্তর ভারতে, তখন একটা বড় সংখ্যক বুদ্ধিস্টরা তারা হচ্ছে এই আরাকান যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটিতে মাইগ্রেট করে, যার ফলশ্রুতিতে এখানে একটা মিক্সড পপুলেশন তৈরি হয়। আমরা যদি একটু ডেমোগ্রাফি দেখি, যখন ব্রিটিশরা এখানে যখন তারা ব্রিটিশরা আরাকানকে দখল 1824 সালের দিকে, তখন আমরা যদি ডেমোগ্রাফিটা দেখি, তখনও আমরা দেখব যে এখানে যারা মগ ছিলেন বা এই ধরনের বুদ্ধিস্ট ছিলেন, এই ধর্মী, তারা ছিলেন প্রায় 60 ভাগ, বা যদি ওভাবে বলা হয় যে আমরা যদি ক্যালকুলেশন করি 60,000-এর মতো, আর মুসলিমরা ছিলেন 30,000-এর মতো, আর বার্মিজ যাদেরকে আমরা বলতে পারি যে আসল সেটলার এইখানকার, তারা ছিলেন 10%। কারণ বার্মিজদের যে মাতৃভূমি সেটা হচ্ছে ইরাবতী নদীর যে বেসিন, সেই বেসিনের সেখান থেকে তারা আরাকানের উপরে বিভিন্ন সময়ে তারা হচ্ছেন এখানে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদী শক্তিকে প্রদর্শন করেছেন। সুতরাং এই আরাকানের ভূমিতে মুসলিম, বুদ্ধ এবং হিন্দুদের একটা কালচারাল মেল্টিং পট ছিল মূলত এই আরাকান রাষ্ট্রটি বা আরাকান যে সাম্রাজ্যটি, অথবা যেটা বলতে পারি আরাকান প্রদেশটি বর্তমানে। সুতরাং এইখানে মুসলমানরা থাকবে কি থাকবে না, সেই প্রশ্ন একটা ইনভ্যালিড কোশ্চেন, এবং সেই প্রশ্ন যদি আসতে হয় তাহলে বলতে হবে যে এখানে আসলে মগদেরও কোনো থাকার অধিকার নাই, কারণ তারাও এখানকার ভূমিপুত্র নয়। সুতরাং আরাকান যে একটা মেল্টিং পট, এখানে সকল জনগোষ্ঠীর, বিশেষ করে যারা এখানকার ঐতিহাসিকভাবে এখানে তারা প্রভাব বিস্তার করেছেন অথবা থেকেছেন, তাদের সকলকে স্থান দিতে হবে, এটাই আরাকানের একমাত্র সলিউশন। কারণ আমরা জানি যে 15 শতকে আরাকানে একটা বিশাল মুসলিম ডাইনাস্টি ছিল যারা এখানে শাসন করেছেন। সুতরাং সেই সূত্রে যাব না, আমরা প্রাচীন সূত্র ধরেই বললাম যে এখানে কারা থাকতে পারবে বা কারা থাকতে পারবে না, সেই প্রশ্নটি নিয়ে আমাদের দ্বিতীয়বার হয়তো চিন্তা ভাবনা করার সুযোগ নাই। সুতরাং আমরা রোহিঙ্গাদেরকে আজকে মানবতা দেখিয়ে যে ভাসান চর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে জায়গা দিয়েছি, দিস ইজ নট দ্য পলিটিক্স। এটা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ মায়ানমারের কাছে। যদি খুবই স্পষ্ট পররাষ্ট্রনীতি আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে যদি আরাকান আর্মি তারা যদি রিকনসিলিয়েশনে না যায় বাংলাদেশের সাথে, যে তারা হচ্ছেন আজকে যেহেতু তারা ক্ষমতা হোল্ড করতেছেন, এবং সেইখানে প্রয়োজনে বাংলাদেশের সামরিক বাহিনী আরাকান আর্মিকে সহযোগিতা করবেন তাদের সেলফ ডিটারমিনেশনের জন্য। কিন্তু যদি আরাকান আর্মি কোনো নয় ছয় আমাদেরকে বুঝাইতে চান, বাংলাদেশকে বুঝাইতে চান, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে চোখে আঙ্গুল দিতে চান, তাহলে বাংলাদেশের সামরিক বাহিনীকে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথেষ্ট পরিমাণ শক্তি প্রদর্শন করতে হবে। যদি শক্তি প্রদর্শন না করা যায়, এই আরাকানে রোহিঙ্গাদের সমস্যার সমাধান কোনো দিনই হবে না, বরং আমাদের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গারা তারা যেই পরিমাণে আমাদের নিকট আশা এবং ভরসা নিয়ে এসেছেন, সেইটার বিফলতার কারণে আমাদেরকে জালেম হিসাবে কাঠগড়ায় দাঁড় হতে হবে। এর কারণ, যখন ইস্ট পাকিস্তান হয়েছিল 1947 সালে, যখন আমরা স্বাধীন হয়েছি, তখন তারা পাকিস্তানের সাথে আসতে চেয়েছিলেন, পূর্ব পাকিস্তানের সাথে, কিন্তু তারা মানে মায়ানমারের যে বার্মিজ যে গভর্নমেন্ট, তারা এটাকে অ্যাপ্রুভ করেনি, যার ফলশ্রুতিতে প্রথমে তারা আরো একটা ব্যাপার হচ্ছে যে তারা যদি মায়ানমারের ইথনিক মাইনরিটি না হইতো, তাহলে 1948 থেকে 62 সালে কেন তাদেরকে সিটিজেনশিপ রাইট দেওয়া হয়েছে? কেন 62 সালের পরবর্তীতে তাদেরকে সিটিজেনশিপ রাইট থেকে আস্তে আস্তে এক্সক্লুড করা হইল? এবং আমরা দেখতে পেয়েছি যে 2010 সালের দিকে আরাকান রাষ্ট্রকে পরিবর্তন করে রাখাইন রাজ্য নাম দেওয়া হয়েছে। এগুলো সবগুলা পরিকল্পিত জিনিস। সুতরাং বাংলাদেশের
পররাষ্ট্রনীতিকে খুবই স্পষ্ট হইতে হবে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে খুবই স্পষ্ট ভূমিকা পালন করতে হবে যে আরাকান ইজ আ মেল্টিং পট। সুতরাং এখানে রোহিঙ্গারা যাতে তাদের সেলফ ডিটারমাইন্ড হয়ে থাকতে পারে সেজন্য আরাকান আর্মির সাথে অবশ্যই অতি দ্রুত নেগোসিয়েশনে যেতে হবে এবং তাদেরকে বাধ্য করতে হবে যে কিভাবে রোহিঙ্গাদের পূর্ণাঙ্গ রিপ্যাট্রিয়েশন করা যায় সেটার ব্যাপারে আশু পদক্ষেপ নিতে হবে। যদি তারা রাজি না হয় তাহলে আমাদের অপশন কি? তাহলে আমাদের একটাই অপশন, সেটা হচ্ছে মংডু শহর এবং বুথিদং শহর, মংডু শহর এবং বুথিদং শহরকে বাংলাদেশের তৃতীয় কোনো যদি অপশন না থাকে তাহলে দখল করতে হবে 100%। এর কারণ হচ্ছে বুথিদং এবং মংডু শহরে প্রায় 90% জনগোষ্ঠী ছিল যারা রোহিঙ্গা মুসলিম। সুতরাং এই বুথিদং এবং মংডুর ব্যাপারে আমাদের আরো স্পষ্ট অবস্থান ক্লিয়ার করতে হবে, যার ফলশ্রুতিতে যদি আমরা এ ধরনের শক্ত অবস্থান নিতে ব্যর্থ হই তাহলে এই রোহিঙ্গাদের সমস্যার সমাধান কখনোই কোনোভাবে পসিবল নয়। এবং বাংলাদেশে আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যেই সরকার রয়েছেন একমাত্র তাদের পক্ষেই সম্ভব এই সমস্যাটার সমাধান করা। এবং আরাকানের বর্তমান যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, সেই ল্যান্ডস্কেপে রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করার একটা স্পষ্ট সুযোগ এসেছে, কারণ জান্তা সরকার তারা দুর্বল হয়ে পড়েছে। চারদিকের যেই বিদ্রোহ সেই বিদ্রোহ দমনে যেহেতু তারা দুর্বল হয়েছে, সুতরাং তাদের সাথে নেগোসিয়েশনের টেবিলটা আরো বেশি ওপেন এবং বাংলাদেশ সেই নেগোসিয়েশনের টেবিলে, মাল্টি ডাইমেনশনাল টেবিলে অতি দ্রুত বসতে হবে। এটা বসতে হবে ব্যাপারটা এমন নয়, যদি তারা রিকনসিলিয়েশনে না আসতে চায়, রিপ্যাট্রিয়েশনে নিতে না চায়, তাহলে অবশ্যই মংডু শহর এবং বুথিদং শহরকে অ্যানেক্সেশন করতে হবে, খুবই স্পষ্ট কথা। সুতরাং আমরা বিশ্বাস করি বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীন হয়ে উঠবে এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির স্ট্রং ভূমিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। আমরা এর মধ্য দিয়ে রোহিঙ্গাদেরকে তাদের দেশে পুনরায় প্রত্যাবর্তন করিয়ে তাদের জন্য একটা সুন্দর সময়, সুন্দর জীবন এবং সুন্দর ইতিহাস উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।